রাবেয়া বেগম উদ্বিগ্ন মনে মেহেরিসের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছেন। পাশে প্রহর, চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। কেয়ারটেকারের সঙ্গে কথা বলছেন তিনি, গলায় স্পষ্ট দুশ্চিন্তার সুর। কিছুক্ষণ আগে মেহেরিস নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন, আর সেই থেকে মনে অজানা আশঙ্কা ভূত হয়ে তন্নমধ্যে ছুটে এসেছেন এখানে। সকাল থেকে বহুবার ফোন করেছিল মেহেরিসকে, কিন্তু কোনো খোঁজ পায়নি মেহেরিসের। নিরুপায় হয়ে ছুটে এসেছে তার ফ্ল্যাটে। এসে দেখে দরজার বাইরে থেকে লক করা। উদ্বিগ্ন আরও বেড়ে গেল। কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে মেহেরিস দুপুর থেকে বেরিয়ে গিয়েছিল, এখনও ফেরেনি। এত রাত হয়ে গেল, তবুও মেয়েটা কোথায়, কি করছে একা একা বাইরে? কোনো অঘটন ঘটেনি তো? আশফিয়া সঙ্গে কথা বলেছিল তিনি। আশফিয়া জানিয়েছে সারাদিন মেহেরিসের সঙ্গে তার কোনো কথা হয়নি। তাহলে এই অসময় মেয়েটা কোথায় গেল? এতপর বারবার ফোন আনরিচেবল বলে যাচ্ছে, যাতে চিন্তার মাত্রা আরও বাড়ছে। প্রহর একবার পরামর্শ দিয়েছিল পুলিশের অভিযোগ জানাতে, কিন্তু রাবেয়া বেগমের মন দ্বিধাগ্রস্ত। কেন যেন মনে হচ্ছে মেহেরিসই হঠাৎ নিখোঁজের পিছনে তার ছেলের কোনো ভূমিকা নেই তো। এই আশঙ্কা মাথায় আসতেই তাড়াতাড়ি পূর্বর নাম্বারে ফোন লাগালো তিনি। কিন্তু দুর্ভাগ্য, একবার দুবার বারবার চেষ্টা করেও কোনো লাভ হলো না। উত্তরে ওপাশ থেকে একটি জবাব ভেসে আসলো, দি নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ নট ইন সার্ভিস। পুরনো সেই কাঠের কটেজের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে মেহেরিস। পূর্ব যাবার পর থেকে দরজার সাথে পিঠ ঠেকে নিঃশব্দে বসে রয়েছে সে। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে এতই ঘন হয়ে আসছে যেন নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠছে দেয়ালের গায়ে। এতক্ষণ রুমটার প্রতিটা কোণ ভালো করে পর্যবেক্ষণ করেছে সে। পুরানো হলেও আশ্চর্যজনকভাবে ঘরটি একদম পরিপাটি। ধুলোবালির চিহ্নমাত্র নেই। আসবাবপত্র ঠিকঠাক জায়গায় রাখা, মনে হচ্ছে যেন কেউ নিয়মিত এখানে থাকে। না হলে এতটা গোছানো আর পরিপাটি কোনো জনমানবশূন্য রুমের ভিতর থাকে নাকি? তবে এইসব ভাবনার মাঝেও বারবার একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, পূর্ব কোথায় গেল? এই গভীর জঙ্গলের মাঝে তাকে এনে ফেলে রেখে লোকটা হঠাৎ উধাও হয়ে গেল কেন? সে নিজেও তো ভেবেছিল তার বাইক নষ্ট হয়ে গেছে, তাহলে বাইক ছাড়া গেল কোথায়? মেহেরিস যতই ভাবতে চায়, ভিতরের সংখ্যা ততই প্রবল হয়ে ওঠে। হঠাৎ জঙ্গলে গভীর থেকে কোনো হিংস্র পশুর গম্ভীর গর্জন ভেসে এলো। আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। কটেজের একমাত্র লাইটটাও যেন এর সাথে পাল্লা ধরে সায় দিচ্ছে। একবার জ্বলছে তো আর একবার নিভে যাচ্ছে, ঠিক যেন কোনো অলৌকিক ছায়া খেলা করছে তার চারপাশে। মেহেরিস এসব ফোনে মেলে বিষয়টি বরাবরই ভয় পেল। ছোটবেলা থেকে এসব অদ্ভুত ঘটনাকে ভয় পেয়ে এসেছে সে। দেশে থাকতে তার বড় বোন মাঝে মাঝে গভীর রাতে ভূতের FM চালিয়ে ভয় দেখাতো তাকে। গা ছমছমে কণ্ঠে গল্পগুলো যখন রেডিওতে স্পিকারে বাজত, তখন মেহেরিসের গা শিহরে উঠত। মেহেরিস ভয় পেয়ে এক লাফে বাবা মায়ের ঘরে ছুটে যেত সে। আর তার ফাজিল বোন তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ত। বড় হওয়ার সুবাদে সবসময় আদেশ করত মেহেরিসকে। আর মেহেরিস না মানলেও তার ভয়ে পাওয়া দুর্বলতাকে কাজে লাগাতো সবসময়। সেই পুরনো দিনের স্মৃতিগুলো যেন আজ হঠাৎ করে মস্তিষ্ক এক কোণে জেগে উঠছে ক্ষণে ক্ষণে। মনের গভীরে জমে থাকা ভয়কে শক্ত হাতে দমন করে ধীরে ধীরে উঠে দাঁড়াল মেহেরিস। এখন ভয় পেলে চলবে না, কারণ এখানে তার ভয় কাটানোর মতো কেউ নেই যার বুকে মাথা রেখে নিশ্চিন্তে থাকতে পারবে সে। নিজেকে বোঝাতে একটু সামনে এগিয়ে গেল। হঠাৎই চোখে পড়ল রুমের এক কোণে একটা দরজা। দরজার ওপর আরেকটি রুম হবে হয়তো, কিন্তু সেখানে যাওয়ার সাহস পেল না সে। দরজার দিকে একবার তাকিয়ে দৃষ্টি চলে গেল রুমের অন্য পাশে রাখা ছোট্ট একটি স্টোর রুমের দিকে। কেবল যেন অদ্ভুত এক কৌতূহল
তৈরি হলো তার মনে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে খুলতে যাবে, ঠিক তখনই হঠাৎ দরজা খটখট শব্দে চমকে উঠল সে। হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করতে লাগলো যেন যে কোনো মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসবে। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, হাত পা অবশ হয়ে গেছে। আর মাঝে কাঠের দরজা আবার একই শব্দ ভেসে আসলো, তবে এবার যেন আর একটু জোরে শব্দটা হলো। পূর্ব যাওয়ার আগে বারবার বলে গিয়েছিল কেউ এলে দরজা খুলবে না, তাহলে এখন কি করবে সে? ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দুরু দুরু পায়ে সামনের দিকে এগোলো। গলার স্বর কাঁপতে কাঁপতে ফিস ফিস করে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। শরীর রক্ত যেন জমে গেছে। ভয়ে পরনের হুডিটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক তখনই আবার দরজার শব্দ হলো, এবার আরও জোরে। মেহেরিশ ভয়ার্ত গলায় আবার প্রশ্ন করল, কে? কে বাইরে? পূর্ব ভাই, আপনি? মুহূর্তখানেক নিস্তব্ধতা, তারপরে দরজার অপর প্রান্তে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। দরজা খোলি ডিয়েট। পরিচিত কণ্ঠে শোনার সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে দিল মেহেরিশ। দরজা ওপাশে দাঁড়িয়ে পূর্ব, নির্বিকার যেন কিছু হয়নি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা পূর্বকে দেখে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলে উঠল মেহেরিশ, পূর্ব ভাই, কোথায় ছিলেন আপনি? একা থাকতে খুব ভয় লাগছিল আমার। এই ভুতুরে বাড়িতে আমাকে একা ফেলে রেখে কিভাবে চলে যেতে পারলেন আপনি? পূর্বের মুখে কোনো ভাবান্তর নেই, বরং গম্ভীর কঠিন চোখে তাকে উল্টো তাকে শুধালো, এত রাতে বাইরে কি করছিলি? এমন প্রশ্নের জন্য একেবারে প্রস্তুত ছিল না মেহেরিশ। নিজেকে সামলে নিতেই খানিকটা সময় লাগলো তার। পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর ধীর পায়ে সরে দাঁড়াতে উদ্যত হলো। কিন্তু পলায়নের পথ আটকে দিল পূর্ব। এক ঝাটকায় তার হাত চেপে ধরল শক্ত করে, পায়ের ঠেকালো। দরজাটা ধাক্কা দিতে বন্ধ করে দিল। পালাচ্ছিস কোথায়? আমি জিজ্ঞেস করেছি এত রাতে বাইরে কি করছিলি? তুই ওখানে গেলে কিভাবে? প্রত্যেকটি প্রশ্নের উত্তর চাই এক্ষুনি, এই মুহূর্তে বল। পূর্বের রাগী চোখের দৃষ্টি মেহেরিশের শির দাঁড়াবে ঠান্ডা স্রোতের মতো নেমে গেল। শুষ্ক গলায় ঢোক গিলে সে কি বলবে? সত্যি বললে যদি লোকটা আরও ক্ষেপে যায়। তাছাড়া পূর্ব তো তাকে বারবার নিষেধ করেছিল, ক্যাফেতে যেতে ওয়ার্ন করেছিল বারংবার। এখন কোন মুখে এসব কথা স্বীকার করবে সে? তবে আপাতত মিথ্যা বলা ছাড়া আর যে কোনো উপায় নেই তার। মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল মেহেরিশ। তারপর থমথমে কণ্ঠে বলল, রুমের ভিতর দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বাইরে বের হয়েছিলাম হাঁটতে, কিন্তু তখনই হঠাৎ কেউ পিছন থেকে এসে আমার মুখ চেপে ধরে কিছু একটা দিল। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখি নিজেকে একটা পুরানো গুদামের ভিতরে। জানেন, সেখানে আরও অনেক মেয়ে ছিল। সবাইকে ওই শয়তানগুলো বন্দি করে রেখেছিল। মেয়েগুলোকে নাকি বিক্রি করে দিবে, আর আমাকেও। দিন দিন তোর সাহস দেখে আমি শুধু অবাক হচ্ছি। বা আজকাল দেখি গুছিয়ে মিথ্যে বলা শিখে গেছিস, মুখের উপর ঠাস ঠাস করে মিথ্যে বলে যাচ্ছিস আবার। এই, তোর কি আমাকে বলদ মনে হচ্ছে? তুই জানিস আজকে তোর সাথে ঠিক কী হতে পারতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দে? গুম করে ফেলতো তাকে, নিশ্চিহ্ন হয়ে যেতি পুরোপুরি, বলে মেহেরিশকে একটানে দরজার দিকে ছুঁড়ে মারল পূর্ব। এতে মেহেরিশ ছিটকে গিয়ে বলল দরজার দিকে। পূর্বকে এভাবে রাখতে দেখে বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। পূর্ব আবারও রেগে চেঁচিয়ে বলল, তুই হাঁটতে বের হয়েছিলি তাই না? হাঁটতে হাঁটতে কি ক্যাফেতে চলে গিয়েছিলি? এই, তোকে বারণ করিনি আমি সেখানে যেতে? তাও কেন গিয়েছিলি? জবাব দে জলদি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক্সট্রা কোনো রিজনে তুই বারবার ওখানে ছুটে যাচ্ছিস আমার না বলা সত্ত্বেও। কি চাই তোর? টাকা? কত টাকা লাগবে বল আমাকে। কি হলো, এখন কথা বলছিস না কেন? শেষের কথাটুকু মেহেরিশের উদ্দেশ্যে হিসে বলল পূর্ব।
নিজেকে রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সে, যার কারণে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাগী চোখে মেহেরিসের দিকে তাকে হাত দুটো মুষ্টিবদ্ধ করে খানিক এগুতেই আচানক মেহেরিসে ভয় পেয়ে গিয়ে ভেবে করে কেঁদে দেওয়ার হতচোখে দাঁড়িয়ে পড়ল পূর্ব সেখানে। সে তো মেয়েটার গায়ে তো তুলেনি, তাহলে এই মেয়েটা এভাবে ভেবে করে কাঁদছে কেন? পূর্ব হতকম্ব হয়ে তাকিয়ে আছে সামনে। মেহেরিস ইতিমধ্যে কান্না জুড়ে বসেছে পুরো বাচ্চাদের মতো। মেহেরিসকে আচানক এভাবে বাচ্চাদের মতো কান্না করতে দেখে পূর্ব ভ্যাকাচাকা খেলো। এরই মাঝে মেহেরিসের নাক দিয়ে পানি পড়তে শুরু করে গেছে, যেটা হুডির হাতা দিয়ে একটু পর পর নাকের সে পানিগুলো মুছে নিচ্ছে সে। এভাবে সর্দি মুছতে দেখে নাকে ছিটকালো পূর্ব। অবাকের দৃষ্টিতে চেয়ে নাক ছিটকিয়ে বলল, স্টপ দিস ননসেন্স ক্রাইং। মেরেছি তোকে? এভাবে কাঁদছিস কেন? আপনি আমায় মারবেন তাই না? আমি আর এই ক্যাফেতে যাব না, প্রমিস। পূর্ব কিছু একটা মনে করে মুখে কুঁচকে বলল, আগে তোর ওই ন্যাকা কান্না বন্ধ কর, জাস্ট ডিসকাস্টিং। আর আমার হুডি, ওটা ক্লিন কর, খোল ওটা। মেহেরি সম্মতি ফিরে আসলো। পূর্বের এহেন কথায় লজ্জা পেল খানিকটা নিজের কাণ্ডে। আসলে পূর্বে তখন তাকে এভাবে বলাতে ভয় পেয়ে গিয়ে এভাবে আকস্মিক কান্না করে দিয়েছিল সে। তবে কান্না করলে যে চোখে পানি আগে তার নাকে পানি বের হয়ে সেটা দিব্যি ভুলে বসেছিল সে। আর সেটা কিনা লোকটার হুডি দিয়ে মুছেছে হলো তাকে। ছি, লোকটা এখন তাকে কি ভাবছে? নোংরা ইজ্জত রইল। আর তার সমস্যা কি? সম্পর্ক তো ভাই হয়, বর তো আর হয় না। ভাইয়ের সামনে এমন ছোটোখাটো ইজ্জতে দফানফা তেমন কোনো বড় ইফেক্ট বহন করে না। কি হলো, খুলছিস না কেন? গা থেকে সরা ওটা, রেপালসিভ গার্ল। বলে সেখান থেকে সরে গেল পূর্ব। মেহেরিস এখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে মনে মনে নিজেকে সান্ত্বনার বাণী শুনিয়ে যাচ্ছে। পরক্ষণে পরনের হুডিটা খুলে নিল সে। ক্লিপে আটকানো গোটা সিল্কের চুলগুলো খুলে ওড়নার বদলে দুপাশে ছড়িয়ে দিল। হুডিটা এক হাতে নিয়ে সামনের দিকে ঘুরে পূর্বের উদ্দেশ্যে বলল, বেশি নষ্ট হয়নি, তাও ক্লিন করে দিব, কিন্তু এখানে পানি পাবো কোথায়? সোজা গিয়ে হাতে পা পাশে। মেহেরিসের দিকে না ঘুরে জবাব দিল পূর্ব। মেহেরিস যেতে যেতে যেন কিছু একটা মনে পড়তে থেমে গেল। পিছনে গুনে আর চোখে পূর্বকে একবার পরখ করে ফের বলল, আচ্ছা, আপনি জানলেন কিভাবে পানি কোথায় পাওয়া যাবে? আপনি তো মাত্র এলেন এখানে, তাই না? তোর মতো বলেই নিয়ে খুব বাক্যটুকু আর বলা হলো না পূর্বের। মেহেরিসের দিকে ঘুরে তাকাতেই যেন খেল হারালো সে। মেহেরিসের খোলা লম্বা চুলগুলো সামনের দিকে এনে রাখা। এতক্ষণ যাবৎ পরনে থাকা তার সেই হুডিটা খুলে ফেলেছে মেয়েটি। পরনে এখন কেবলই শুধু তখনকার সেই ড্রেস, যা দেখে তখন রাগে ফেটে উঠেছিল তার মস্তিষ্ক। তাহলে এখন সে একই ড্রেস দেখে তার ভিতরটা এমন আনচান করছে কেন? তখনও মেয়েটা যেভাবে ছিল এখনও তো একইভাবে আছে। তাহলে এখন কেন রাগ উঠছে না তার নিজের ভিতরে? কেন মেয়েটাকে এভাবে দেখা মাত্র অস্থিরতা ঘিরে ধরেছে? মেহেরিসের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল পূর্ব। এতে মেহেরিসে যেন কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। এপাশ ওপাশ তাকালো ওনার মধ্যে করে কিছু একটা পাওয়া যায় কিনা খুঁজতে। তবে কোনো কিছু চোখে পড়ল না তার। এরই মাঝে তার চোখ আটকালো পূর্বের হাতের ওপর। একটা ইনস্ট্যান্ট নুডলস এর কাপ পূর্বের হাতে। লোকটি এই তো মধ্যরাতে এই নুডলস কোথায় পেল? কই, আসার সময় তো সে তার হাতে দেখেনি এটা। তাহলে এটা কি এই রুমে ভিতরে ছিল? কেন জানি না, মেহেরিসের বেশ সন্দেহ হচ্ছে। এরই মাঝে লোকটি আবার কেমন লাগামহীনভাবে চেয়ে আছে তার দিকে, যেন জীবনেই প্রথমবার কোনো মেয়ে মানুষকে দেখছে সে। এদিকে মেহেরিসকে এভাবে ছটফট করতে দেখে বিস্মিত ফিরল পূর্বের। এতপর ফোঁস করে এক শ্বাস ছেড়ে বলে উঠল, ওটা রাখ, আগে খেয়ে নে। আপনি এই রাতে নুডলস পেলেন কোথায়?
আর আপনি তখন গিয়েছিলেন বা কোথায় পূর্ব ভাই? মেহেরিসের সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর করল না পূর্ব, বরং নির্বিকার ভঙ্গিতে উল্টো তাকে প্রশ্ন ছুড়ে বলল, বুঝেছি তোর পেটে ক্ষুধা নেই, ওকে ফাইন, না খেলে নেই, আপাতত ওটা সাইডে রেখে ঘুমিয়ে পড়, ক্লিন করতে হবে না তোর। মেহেরিস ভরকালো, সে এইমাত্র কি জিজ্ঞেস করলো আর এই লোক তার কি উত্তর করলো? সে কি একবারও বলেছে তার ক্ষুধা নেই, খাবে না? তাহলে এই বেটা বজ্জাত বেশি বুঝতে গেল কেন দুঃখে? মেহেরিস কিঞ্চিত তেতে উঠল, বলো, নোংরা যেহেতু করেছি ক্লিন আমিই করে দিব। আমি কারো ঋণ রাখতে চাই না, আর না কারো কাছে ঋণী থাকতে চাই। বলে তরজলদি ওয়াশরুমের দিকে অগ্রসর হলো মেহেরিস। এক কোনায় থাকা ছোট্ট একটা দরজা, যেটাকে সে এতক্ষণ স্টোররুম ভেবেছিল, বাইরে থেকে দেখলে বোঝা দেয়। তাই তো মেহেরিস ভেবেছিল এটা কোনো গুপ্ত রুম বা স্টোর রুম হবে হয়তো। বাইরে থেকে লাইটের সুইচ চাপল মেহেরিস, কিন্তু আলো জ্বলার সঙ্গে সঙ্গে তার চোখে বিস্ময় বড় হয়ে গেল। ওয়াশরুমে ফ্লোরে চকচক করছে একটি নাম্বার, ধারালো ছুরির সঙ্গে ছোট ছোট কয়েকটি চাপাতি, আর ঠিক পাশে ছোটোখাটো কিছু একটা পড়ে আছে। মেহেরিসের দৃষ্টি আটকে গেল সবচাইতে বড় ছুরিটার দিকে, যার গায়ে লেগে আছে কালছে দাগ। ধীরে ধীরে পা টেনে এগিয়ে গেল সে। দূর দূর বুকে আরও ভালো করে দেখতেই আতঙ্কের শির দ্বারা বরফ হয়ে গেল তার। এগুলো কোনো সাধারণ ময়লা নয়, বরং শুকিয়ে লেগে থাকা রক্ত, এবং পাশে পড়ে থাকা বস্তুটা কোনো কিছুর টুকরো অংশ নয়, বরং মানুষের আঙ্গুল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো মেহেরিসের। পুরো ওয়াশরুম একটা অদ্ভুত বিদঘুটে গন্ধ ভেসে বেড়াচ্ছে। হাত পা অবশ হয়ে আসছে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে ভয়, অথচ দেহটা এক জায়গায় স্থির হয়ে আছে, যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে সে। ভয় এতটাই জমে গিয়েছে যে নড়ার শক্তিটুকু বোধ হয় তার শরীর হারিয়ে ফেলেছে। আকস্মিক চিৎকার করার ন্যায় চেঁচিয়ে হাত থেকে হুডিটা ফেলে একদৌড়ে সে হাজির হলো পূর্বের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি বলেছিলাম না আপনাকে এখানে নিশ্চয়ই কেউ থাকে। ওয়াশরুমে আমি রক্ত দেখেছি, এমন বড় বড় ছুরি, সেগুলোর সাথে রক্ত শুকিয়ে লেগে আছে, আর আর মা মানুষের আঙ্গুল। পুরো কথাটা আর স্পষ্টভাবে উচ্চারণ করতে পারল না মেহেরিস। ভয়ে শরীর কাঁপছে মেয়েটার। পূর্ব বিরক্তকর চোখে মেহেরিসের দিকে একবার পর্যবেক্ষণ করলো। মেয়েটা ভয় পেয়েছে দেখে বোঝা যাচ্ছে, চেহারা স্পষ্ট ভয়ের ছাপ। পূর্ব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এসে মেহেরিসকে ক্রস করে গিয়ে বসলো বেডের উপর। পূর্বের এহেন গা ছাড়া ভাব দেখে মেহেরিস আশ্চর্য হলো। হতবাক কণ্ঠে ফের বলো, আপনি বিশ্বাস না করলে একবার ওয়াশরুমে গিয়ে দেখুন, এখানে নিশ্চয়ই কেউ একজন থাকে, আমি নিজের চোখে দেখেছি, সে সব বিশ্বাস করুন প্লিজ। পূর্ব ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ধীর স্থির স্বরে বলল, হ্যাঁ থাকে তো, তবে একজন নয়, অনেকজন। মেহেরিস কপালে ভাঁজ ফেলে তাকালো। মানে? পূর্ব নিঃশব্দে তাকিয়ে থাকে বলতে লাগলো, বহু বছর আগে এই বাড়িতে এক বৃদ্ধা থাকতেন, সাথে থাকতো তার স্বামী আর একমাত্র নাতি। বৃদ্ধার স্বামী বেঁচে থাকতে সে মেয়েটি দত্তক নিয়েছিল। কয়েক বছরের মাথায় লোকটি মারা গেলে সে মেয়ে আর বৃদ্ধা একা হয়ে পড়ে। একমাত্র আশ্রয় ছিল এই বাড়িটাই। তারপর একদিন সে বৃদ্ধাও অসুস্থ হয়ে পড়ল। মেয়েটি তাকে হাসপাতালে নিতে চাইলেও বৃদ্ধা কিছুতেই রাজি ছিল না সেখানে যেতে। স্বামী বাড়ি ছাড়া সে কোথাও যাবে না, এটাই তো শেষ কথা ছিল। শেষমেশ তিনি এই বাড়িতে মারা যান। তারপর সে মেয়েটি পুরোপুরি একা হয়ে গেল। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হওয়া মেয়েটির কাছে এই বাড়িটা ছিল শেষ ঠিকানা, শেষ ভরসা। ধীরে ধীরে সে সবার কাছ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিল। আর কিছুদিন পর একদিন তার নিথর দেহ পাওয়া যায় এই বাড়িতে। বলা হয় মেয়েটি আত্মহত্যা করেছিল। মেহেরিস চুপচাপ শুনছিল। পূর্বের মুখে থেকে বের হওয়া প্রত্যেকটি কথা যেন খুব মনোযোগী শ্রোতা সে। মেহেরিসের এমন সিরিয়াস মুখভঙ্গি দেখে পূর্ব আবারও কঠোর কণ্ঠে বলতে লাগলো, শুনেছি এই বাড়িতে সে তিনজনকে নাকি মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়। মানুষ বলে তারা
এখনও এখানে রয়েছে। যদিও আমি সেসবে বিশ্বাস করি না, তবে অনেকে বলে থাকেন এই বাড়িতে কিছু একটা আছে। অনেকে না অনেক কিছু দেখে। এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত কম করে, দিনের বেলায় টুকটাক করলেও রাতের বেলায় ভুলেও এখানে কেউ আসে না। আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে বল? তুই ভয় পাস না? আবার গিয়ে ওয়াশরুমে চেক কর, দেখবি কিছুই নেই। বিশ্বাস করলে চেক করেই দেখ। মেহেরিশ ভরকালো থতমত দৃষ্টিতে চেয়ে আছে পূর্বতে, তারপর জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল, আপনি নিশ্চয়ই মজা করছেন তাই না? খুব বাজে মজা ছিল। মুখে হাসি থাকলেও মেহেরিশের কণ্ঠে কাঁপুনি স্পষ্ট। পূর্ব গভীর চোখে মেহেরিশের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি কি তোর বেয়াই লাগে যে তোর সাথে ইয়ার্কি করব? ইয়ার্কি করার মতো বয়স আমাদের। পূর্বের কথা শেষ হওয়ার আগে আচমকা রুমে লাইটটি অফ হয়ে গেল। চারপাশে নিমিষে ডুবে গেল এক গা ছমছমে অন্ধকারে। ভয় পেয়ে মেহেরিশ কেঁপে উঠল। নীরবতা খুঁজে আচমকা করে বসল এক অনাকাঙ্ক্ষিত কাজ। অন্ধকারের মধ্যেই আচমকা পূর্বের কোলের ওপর এসে বসে পড়ল ঘামটি করে। দু হাতে পূর্বের বুকের টি শার্টের অংশটুকু চেপে ধরে কাঙ্ক্ষিত কণ্ঠে চিৎকার করে উঠল, লাইট নিভে গেল কেন? আমাকে একা রেখে যাবে না প্লিজ, খুব ভয় লাগছে। পূর্ব হতভম্ব হলো। ঘুটঘুটে অন্ধকারের ভেতর মেয়েটি সোজা তার কোলে উঠে বসেছে, দুহাত শক্ত করে আঁকড়ে ধরেছে তাকে। মুহূর্তের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল যেন। শরীরে যেন এক অজানা শিহরণ বয়ে গেল, শ্বাস ভারী হয়ে এলো। বুকের ভিতরে যেন এক অজানা জ্বর বয়ে গেল। গলা শুকিয়ে কাঠ পরপর শুষ্ক গলা ঢোক গেল। মাথা তুলে শূন্যে চেয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ল পূর্ব। এইভাবে এত কাছে এসে আঁকড়ে ধরছে। তাদের মধ্যে হয়তো ইঞ্চি ব্যবধান হবে হয়তো, তবে এ তো যে মেয়েটা মেয়েলি শরীরে ভাসে। স্পষ্ট অনুভব হচ্ছে পূর্বের নিকট ভিতরটা কেমন যেন অস্থিরতা হাঁসফাঁস করছে। প্লিজ কিছু করুন। লাইট নিভে গেল কেন এভাবে? পূর্ব ভাই শুনছেন? শেষের বাক্যটা যেন সব অনুভূতির উপর এক পশলা বরফের জল ঢেলে দিল। মুহূর্তে সমস্ত আবেগ মুছে জায়গা করে নিল রাগ। এক ঝটকায় মেহেরিশকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো পূর্ব। রাগে ফেটে পড়ে বসল। অসভ্য মেয়ে, কোলের উপর উঠে বসার সময় মনে হয়নি আমি তোর ভাই? আমার শরীর কি তোর বাবার কিনা সম্পত্তি? যখন খুশি তখনই এভাবে এসে এভাবে ঝাঁপিয়ে পড়বি? ফার্দার কোনো দিন বিনা পারমিশনে স্পর্শ করার সাহস দেখাবি না, ইডিয়েট। এমন সময় হঠাৎই ঘরের লাইট জ্বলে উঠল। আলোয় ভরে উঠল পুরো রুম। মেহেরিশ স্বস্তির নিঃশ্বাস ফেল, তবে পর মুহূর্তে নিজের আচরণ মনে পড়তেই লজ্জায় গুটিয়ে গেল। কি করে এমন করে ফেলল সে? মাথা নিচু করে বসে রইল সেখানে। চরম অপমান আর আত্মগ্লানিতে জর্জরিত নিজের ওপরই ঘৃণা আসতে লাগলো তার। ছি মেহেরিশ, তুই এতটা নির্লজ্জ হলি কবে? ইস, লোকটা কি ভাববে তোকে এখন? নিজেকে হাজারো তিরস্কারে দগ্ধ করতে করতে সেখানে বসে রইল মেহেরিশ। লজ্জায় মাথা নত করে উঠে দাঁড়ালো না আর। এভাবে পার হয়ে গেল অনেকটা সময়। কতক্ষণ কেটে গেছে কেউ বা তা বুঝতে পারল না। বাইরে জঙ্গল থেকে মাঝে মাঝে বন্য পশুর ডাক ভেসে আসছে, যা স্পষ্ট জানিয়ে দেয় হয়তো এটা রাতের মধ্যভাগ চলমান। মেহেরিশের শরীর ক্লান্তিতে অবসান হয়ে এসেছে। পুরো দেহ যেন অভাবনীয় ক্লান্তি ভার নেমে এসেছে। মন চাইছে বিছানায় গায়ে এলিয়ে দিতে একটুখানি স্বস্তি, কিন্তু মনের গভীরে বাসা বাঁধা অজানা ভয় তাকে বাধা দিচ্ছে। মনে হচ্ছে বিছানায় সে চোখ বন্ধ করলে কেউ যেন তার গলা চেপে ধরবে, নিঃশ্বাস বন্ধ করে দিবে। সে সম্পূর্ণ অদৃশ্য, দেখা যায় না, ছোঁয়া যায় না, যার অস্বস্তি। তবে তার অবাধ্য চোখ দুটো এখন আর কিছুতেই কথা শুনতে চাইছে না। অনেক কষ্টে সে চোয়ালা শক্ত করে চোখ খোলা রাখার চেষ্টা করছে, কিন্তু চোখের পাতাগুলো যেন অবিরাম ভারী হয়ে আসছে। ঠিক তখনই পূর্ব নির্লিপ্ত কণ্ঠস্বর ভেসে আসছে সামনে থেকে, চাইলে শুতে পারিস, সকাল হলে রওনা দিব আমরা। মেহেরিশ কাঁধ উঁচিয়ে তাকালো দ্বিধাভরা কণ্ঠে বলে, আপনি ঘুমাবেন না? না, আমি ব্যালকনিতে আছি, তুই বিছানায় শুয়ে পড়। আপনি কি ঘুমাবেন না? আমি বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারি না, অভ্যাস নেই।
পূর্ব কথা অন্তর্নিহিত অর্থ মেহেরিশ ঠিকই বুঝতে পারল, তবে আর বেশি কিছু বলল না আগ বাড়িয়ে। এই মানুষটা তার কাছে থেকে যত দূরে থাকবে ততই তার জন্য মঙ্গল। সে আপাতত চোখ বন্ধ করে শান্তিতে ঘুমাতে চায়, তাই বিছানায় গা এলিয়ে দিয়ে এক বিভীষিকাময় গর্জনে চমকে উঠে বসে পড়ল বেডে। ভয়ানক কোনো বন্যপ্রাণীর ডাক ভেসে এলো বাইরে থেকে। শব্দটা এতটাই গা ছমছমে যে মেহেরিশের শরীর শিহরে উঠল। গলা শুকিয়ে ঢোক গিলল মেহেরিশ। তাকালো সামনের দিকে। চোখের সামনে আবারও সেই দুটো দরজার ছবি ভেসে উঠল। মুহূর্তের মধ্যে মাথার ভিতর দিয়ে ঝলকে গেল একটু আগে দেখা সেই দৃশ্য। দ্রুত উঠে গিয়ে দাঁড়ালো খোলা দরজার সামনে। ঠিক তখনই তার নাকে এসে লাগলো এক অদ্ভুত কিছু ভারী ঘ্রাণ। হয়তো কোনো বন্য ফুলের সুবাস হবে হয়তো। এই দরজাটি মূলত পেছনে ছোট একটা বারান্দা, সেখানে গাছে লতাপাতা ছাড়া তেমন কিছু দেখা যায় না। মেহেরিশ এগিয়ে গিয়ে বারান্দার রেলিংয়ের দিকে তাকাতে দেখতে পেল অন্ধকারের ভিতর লম্বা এক কালো অভয়া দাঁড়িয়ে আছে। চেহারা স্পষ্ট বোঝা না গেল মেহেরিশের অবগত সেই অভয়ার পরিচয় সম্পর্কে। পূর্ব ভাই শুনছেন? একটু থেমে গটগট করে পুনরায় বলল, না মানে আমার একা ঘুম আসছিল না। আমি একা একা বিছানায় শুয়ে থাকবো আর আপনি এখানে দাঁড়িয়ে রাত পার করবেন, এটা কেমন দেখায় না? পূর্ব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো। কাঠের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজে রেখে বলল, কি বলতে এসেছিস সোজাসুজি বল। মেহেরিশ একটু ইতস্তত করলো, এরপর বলল, না মানে বিছানাটা তো যথেষ্ট বড়, দুজনে কেন, চাইলে তিনজনও শুতে পারবো। আমি এক পাশে থাকবো, আপনি এক পাশে, আমার কোনো সমস্যা নেই। দেশে থাকতে মাঝে মাঝে আরাফের সাথে ঘুমাতাম আমি। আমার মেজ চাচুর ছোট ছেলে আমার থেকে 11 বছরের ছোট, আপনি চাইলেও শুতে পারেন। পূর্ব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল একদম নির্লিপ্ত ভঙ্গিতে। রাতের বাতাস ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে আসছে। মেহেরিশ বুঝতে পারল না তার কথাগুলো ঠিক কী অর্থ বহন করছে এই মুহূর্তে। পূর্বর মন চাইল মেয়েটাকে একবার ভরসার হাত বাড়িয়ে বলতে, ভয় পাস না, আমি আছি এখানে। আমার শ্বাস চলা অবধি একটা পিঁপড়ো তোকে আঁচড় কাটতে পারবে না। নিশ্চিন্তে গিয়ে ঘুমা। কিন্তু বলতে চেয়েও যেন বলতে পারল না সে। মনের অজান্তে বলে ফেলল, সত্যি তোর কোনো সমস্যা নেই তো? আরে না, আপনি আসেন তো। আচ্ছা তুই গিয়ে শুয়ে পড়। পূর্ব থেকে একই কথা শুনে মেহেরিশ ভরসা খুঁজে পেয়ে রুমে চলে গেল। বেডের এক কোণে গা এলিয়ে দিল। পূর্ব এসে দাঁড়ালো বেডের পাশে। সুইচ টিপে লাইট অফ করতে মেহেরিশ চেঁচিয়ে বলল, লাইট অফ করতে হবে না, ওটা অফ করবেন না প্লিজ। আরাফের সাথে ঘুমানোর সময় কি লাইট অন করে ঘুমাতিস? মানে কিছু না। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে। মেহেরিশ গভীর নিদ্রায় তলিয়ে শরীরে ক্লান্তিতে বেডে গা এলিয়ে দেওয়া মাত্রই নিয়ে গেছে স্বপ্নের রাজ্যে। বিছানার ওপাশ থেকে শুয়ে আছে মেহেরিশ, তবে পাশে থাকা পূর্বে দু চোখে যেন ঘুম নেই। ছোটবেলা থেকেই একা একা সব কিছু করে অভ্যস্ত পূর্ব। কখনো কারোর সাথে কোনো কিছু শেয়ার করেনি। বিছানা শেয়ার করা তো প্রশ্নে ওঠে না। এই অবস্থায় তার মনস্থির হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ একই ভাব থাকলেও ঘুম ধরা দেয়নি দু চোখের পাতায়। মেহেরিশ লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে বিছানার ওপর। মাঝে মাঝে লাইট অফ করে যাচ্ছে, তারপর আবার নিজেও ফিরে আসছে। মেয়েটা গভীর ঘুমে ছিল বলেই হয়তো টের পায়নি, না হলে হয়তো ভয়ে তার বুকে এসে মুখ লুকাতো। এসবে ভাবছে পূর্ব। পিছনের দিকে চুলের ফাঁকে ফর্সা ঘাড়ে কিছু অংশ দৃষ্টিগোচর হচ্ছে। মেয়েটা চুল থেকে যেন কেমন একটা মাদকতার ন্যায় ঘ্রাণ এসে ঠেকছে তার নাসিকাঞ্জিতে, যেটা বন্য ফুলের ঘ্রাণ থেকে মাদকের ন্যায় টানছে তাকে। এর মাঝে মেহেরিশ ঘুমের ঘোরে এপাশ হতে মুখোমুখি হলো দুজনে। একজনের চোখ বন্ধ থাকলেও আরেকজনে চেয়ে আছে নিষ্পলকভাবে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে বোধ হয় একটু বেশি মায়াবিনী লাগছে। কিছু কিছু চুল এসে পড়ে আছে মুখের ওপর। মেহেরিশ যে এই মুহূর্তে গভীর নিদ্রায় তলিয়ে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। না হলে এই যে অসাবধানতা বশত জামা গলাটা
নিচের দিকে একটু বেশি হেলিয়ে পড়েছে। সে খবর কি আছে মেয়েটার মধ্যে? আচমকা পূর্বর অবাধ্য চোখ গিয়ে আটকালো মেহেরিসের নিষিদ্ধ জায়গায়। গলা একটু নিচে একটা কালো কুচকুচে তিলে ফর্সা জায়গা জুড়ে কালো রঙা তিলটাতে তার বেহায়া দৃষ্টি আটকে আছে। শুষ্ক ঢোক গিলল পূর্ব। নিজেকে মেহেরিসের কাছ থেকে দূরে রাখতে বারান্দার ঠাঁই নিয়েছিল সে। তবে এই মেয়েটা যে যেচে পড়ে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো, সে খবর কি আদৌ আছে মেয়েটার? আচ্ছা, তার আর সেই আরাফ না কি যেন তার সাথে কি সমতুল্য? সেখানে ছেলেটা তার 11 বছরের ছোট বাচ্চা, যেখানে সে গুনে গুনে মেয়েটার থেকে 11 বছরের বড়। তাগড়া যুবক। ভিতরে ভিতরে প্রচণ্ড হাঁসফাঁস করছে পূর্ব। নিষিদ্ধ বাসনা জেগে উঠছে অন্তরস্থলে। উপরের দিক চেয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। মেয়েটা যেন নিজেকে ধরিয়ে রাখতে ব্যর্থ সে। এই মুহূর্তে মেয়েটা একটু ছুঁয়ে দেওয়ার লোভ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এতপর নিজের মনে নিষিদ্ধ বাসনা তুচ্ছ হয়ে মেহেরিসের দিকে আরেকটু এগিয়ে ঝুঁকল সে। গলার সে তিলটা এই মুহূর্তে গভীরভাবে ছুঁতে না দিলেও হয়তো শান্তি মিলবে না মনের কোণে। আর 1 সেকেন্ডও দেরি করল না যেন। আচানক মেহেরিসের আরও কাছে গিয়ে মুখ ডুবিয়ে দিল গলার থাকা সেই ছোট্ট তিলটার উপরে। প্রথমে ছোট ছোট দুটো চুমু নিল, একটি সময় আঁকড়ে ধরল সেই স্থানটি। ঘুমের ঘোরে ব্যথা মেহেরিস অস্ফুট স্বরে আর শব্দ আওড়ালো। এতপর একটু নড়ে চড়ে ফের ঘুমিয়ে গেল পূর্ব। মেহেরিসে নড়তে উঠতে দাঁড়ালো সেখান থেকে, বড় বড় কদমে সেখান থেকে বাইরে বের হয়ে আসলো সে। এই মুহূর্তে এখানে থাকা বেশ বিপজ্জনক, তার জন্য নয় বরং মেহেরিসের ভালোর জন্যই। এখান থেকে বেরিয়ে যাওয়া তার যেখানে প্রশ্নই মেয়েটাকে ঘিরে, সেখানে সে নিজের উপর নিজের ভরসা নেই তার বিন্দুমাত্র। তাকে সামলাতে গিয়ে যে মেয়েটাকে অনেক কাঠখড় পোহাতে হবে, যা এই মুহূর্তে চায় না পূর্ব। এমনিতেই আজ অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে সেই দিন পূর্ব পুরোপুরি খেল হারাবে, যেদিন নিজের সাথে মেয়েটাকে পুরাবে তার দহনে। ছাড় দিবে না এক চুলও।